আজকে শুনুন আগাথা ক্রিস্টির লেখা এরকুল পোয়ারোর গোয়েন্দা কাহিনী ইয়েলো আইরিস। গল্পটি শুনুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হঠাৎ টেলিফোনটা বেজে উঠল। পোয়ারো ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন ঠিক 11টা। এগিয়ে গিয়ে রিসিভার তুলতেই মহিলা কণ্ঠ ভেসে এল। মিস্টার এরকুল পোয়ারো বলছেন? হ্যাঁ, ভীষণ বিপদের মধ্যে রয়েছি, দয়া করে এখনই আসবেন। কে বলছেন আপনি? কোথা থেকেই বা বলছেন? এখনই আসুন, জার্ডিন ডেস সিগনেস, টেবিলে হলুদ আইরিস। লাইনটা কেটে গেল। চিন্তায় পোয়ারোর কপালে ভাঁজ পড়ল। রিসিভার নামিয়ে রাখলেন। কেমন যেন গোলমেলে ব্যাপার। এ সময় এমন একটা টেলিফোন, বুঝতে পারলেন কিছু একটা ঘটতে চলেছে। আপন মনে বলে উঠলেন বিড়বিড় করে, জার্ডিন ডেস সিগনেস, শহরের বিখ্যাত রেস্তোরাঁ জার্ডিন ডেস সিগনেস। পোয়ারো ঢুকতে এগিয়ে এলো লুইগি। বলল, মিস্টার পোয়ারো, টেবিল চাই তো? না, কয়েকজন বন্ধু আসবে, একটু ঘুরে আসি। ওহো, হলুদ আইরিস, কিন্তু কেন একটা টেবিলেই? বাকি সব টেবিলে নীল টিউলিপ। চারদিকে চোখ গোলালেন পোয়ারো। লুইগি বলল, মিস্টার বার্টন রাসেলের টেবিল, তারই চাহিদা এই বিশেষ ব্যবস্থা। কোনো মহিলার প্রিয় ফুল হবে। আরে, টেবিলে চেনা মুখ দেখছি, কথা বলা যাক। হলে নাচ গান চলছে, রীতিমতো জমজমাট পরিবেশ। নাচতে থাকা মহিলাদের পাশ কাটিয়ে পোয়ারো এগিয়ে গেলেন, ইয়েলো আইরিসের টেবিলের সামনে দাঁড়ালেন। টেবিলে বসার জায়গা 6 জনের, কিন্তু টেবিলে মাত্র একজন যুবা বসে রয়েছে। সে আনমনা হয়ে বসে শ্যাম্পেনে চুমুক দিচ্ছে। উনি টনি চ্যাপেল। পোয়ারো তাকে দূর থেকেই চিনতে পেরেছিলেন। পোয়ারো বলেন, অ্যান্থনি চ্যাপেল না? যুবকটি মুখ তুলে তাকিয়ে উচ্ছ্বসিত হলেন। বললেন, আরে এরকুল পোয়ারো, অ্যান্থনি নয়, বন্ধুদের কাছে আমি টনি। পোয়ারোকে বসতে বলে গ্লাসে শ্যাম্পেন ঢেলে দিলেন। তারপর বললেন, মিস্টার পোয়ারো, অপরাধ নিয়ে আলোচনা করা যাক আপনার সঙ্গে। ব্যাপারটা নিশ্চয় গুরুতর, নইলে নাচ গানে আসরে রহস্য সন্ধানী পোয়ারোর আবির্ভাব হবে কেন? শ্যাম্পেনে চুমুক দিলেন পোয়ারো। বললেন, বেশ খোশ মেজাজেই রয়েছেন দেখছি। না বন্ধু, ওটা ওপর দুর্ভাগ্যকে আড়াল করার চেষ্টা। আমার প্রিয় রেস্তোরাঁ, ব্যান্ডে বাজছে প্রিয় সুর, আমার প্রিয় বান্ধবীও হাজির আছে, অন্য একজনের সঙ্গে নাচছে। সত্যিই দুঃখের বিষয়। পলিনের সঙ্গে অশান্তি হয়ে গেছে, দুঃখটা সইতে কষ্ট হচ্ছে। পলিন? আগ্রহান্বিত হয়ে উঠলেন পোয়ারো। হ্যাঁ, পলিন ওয়েদারবি, বার্টন রাসেলের সুন্দরী তরুণী শালিকা। বার্টন রাসেলের পার্টি দিচ্ছেন। ধনী মানুষ তো, পলিনের দিদি তার স্ত্রী ছিলেন। আর কে কে নিমন্ত্রিত? সবাইকে দেখতে পাবেন। গান শেষ হলে টেবিলে আসবেন, যেমন দক্ষিণ আমেরিকার বিখ্যাত নর্তকী সেনোরা লোলা ভ্যালকেজ। থাকছেন কূটনৈতিক দপ্তরের স্টিফেন কার্টার। ওই তো ওরা আসছেন। দুজন উঠে দাঁড়ালেন। বার্টন রাসেল, স্টিফেন কার্টার ও সেনোরা লোলা ভ্যালকেজের সঙ্গে পরিচয় করে দেওয়া হলো পোয়ারোর। সবার শেষে পরিচয় করে দেওয়া হলো মিষ্টি মেয়ে পলিন ওয়েদারবি। আপনার নামের সঙ্গে আমি পরিচিত মিস্টার পোয়ারো, আমাদের সঙ্গে যোগ দিন, মিস্টার বার্টন রাসেল বললেন। পোয়ারোর কি সময় হবে? কোনো মরদেহের ব্যাপারে বা কোনো ধনী মানুষের সঙ্গে সাক্ষাৎকার আছে হয়তো। টনি হেসে বললেন, আমারও অবসর বের করে নিতে হয় বন্ধু, আপনাদের সঙ্গে যোগ দেবার সময় নিশ্চয় বের করে নেব। পোয়ারো বলল, রাষ্ট্রসংঘের কোনো ব্যাপার নিয়ে কার্টারের সঙ্গে কাজ থাকতে পারে হয়তো। যুদ্ধ শুরু হবে নাকি? টনি হাসি মুখে বলল। ওহ, পারা যায় না, নির্বোধের মতো কথা। বিরক্তি নিয়ে পলিন বলে উঠলেন। বেশ হতাশ হয়ে থেমে গেলেন টনি। বললেন, আমি দুঃখিত পলিন, সতর্ক হয়ে কথা বলতে হয় দেখছি। মুখে কৌতুকে হাসি নিয়ে বললেন পোয়ারো, আপনাকে কিছু বলছি না। শার্লক হোমস আশ্চর্য সব কেসের কিনারা করতেন, আপনি কি তারই মতো পারেন? ততটা হয়তো সম্ভব নয় আমার পক্ষে, তবে চেষ্টা করে দেখব। আমার ধারণা হলুদ আইরিস ফুলই আপনার প্রিয় ফুল। না মিস্টার পোয়ারো, লাল গোলাপ ও লিলি আমার পছন্দের ফুল। তাহলে ভুল বললাম, আরেকবার চেষ্টা করা যাক। কিছুটা আগে একজনকে ফোন করেন আপনি, তাই না? এবার ঠিক বলেছেন, হাততালি দিয়ে বলে উঠলেন পলিন। এখানে আসার একটু আগেই ফোনটা করেছেন। দারুণ, একেবারে ঠিক। এখানে ঢোকার আগেই ফোন করি। এই টেবিলে আসার আগে নিশ্চয়? হ্যাঁ, কিন্তু জানলেন কেমন করে? সেটাই আমাদের কেরামতি। যাকে আপনি ফোন করেন তার নামের আদ্য অক্ষর PRH। হাসিতে ফেটে পড়লেন পলিন। হাসি থামিয়ে বলেন, এবার কিন্তু লাগলো না। জরুরি চিঠি যাকে ফেলার জন্য পরিচারিকা ফোন করেছি, যার নাম লুইগি। পুনরায় গান বাজনা শুরু হলো। হলের মধ্যে হাজির থাকা অতিথিরা বেশ অস্থির হয়ে উঠলেন। টনি হঠাৎ বলে উঠল, পলিন নাচবে তো? না, ঘন ঘন নাচবো না, একটু আগেই তো নেচেছি। নাচের সুযোগটাই নষ্ট করতে চাই না। পলিন, তোমার অভিভাবক ও নিকট আত্মীয় হিসেবে বলছি, আমার সঙ্গে নাচতে হবে। নিশ্চয় নাচবো, চলো। দুজন হাত ধরা করে এগিয়ে গেলেন। টনি স্টিফেন কার্টারের দিকে তাকিয়ে বললেন, চলো শ্যাম্পেন পান করা যাক। আমার এক বন্ধুকে দেখতে পাচ্ছি, কথা বলে আসছি। স্টিফেন কার্টার একদিকে উঠে গেলেন। পরে কথা বলছেন আমেরিকার সুন্দরী যুবতী লোলার সঙ্গে। পরে জানতে চাইলেন, আপনার প্রিয় ফুল কি? লোলা বলল, আমার প্রিয় গাঢ় লাল গোলাপ। ইয়েলো আইরিস আপনার প্রিয় নয়? না,
হলুদ ফুল আমার অপছন্দ। এখানে আসার আগে কোন বন্ধুকে ফোন করেছিলেন? আমি? ফোন? না না, অদ্ভুত প্রশ্ন। আমাকে অদ্ভুত মনে হয়? কেবল অদ্ভুত নয়, বিপজ্জনকও বটে। মোটেই তা নয়, বিপদের বন্ধু আমি। ঠিক সেই সময় টনি এসে দাঁড়ালেন। লোলার দিকে তাকিয়ে বললেন, চলো লোলা, শ্যাম্পেন গলায় ঢালি। মিস্টার পোয়ারো তো ওই রসের বঞ্চিত। ওরা দুজন হাত ধরাধরি করে এগিয়ে গেলেন। বেশ কয়েক মিনিট পোয়ারো বসে রইলেন। একসময় লুইগিকে ইংরেজিতে ডাকতে সে দ্রুত এসে দাঁড়ালো। পোয়ারো বলল, লুইগি, কিছু খবর দিতে হবে তোমাকে। বলুন স্যার। একটা খবর দিতে পারবে? বলুন, কি খবর? এই টেবিলে কে কে আজ টেলিফোন ব্যবহার করেছেন? সাদা পোশাকের ওই তরুণী এখানে এসেই ফোন করেন। তিনি ভেতরে চলে গেলে আর এক মহিলা ফোন করেন। লোলা রেস্তোরাঁ ঢোকার আগে ফোন করেছিলেন? হ্যাঁ। তারপর আর কেউ করেনি। লুইগি, কিছু একটা গন্ধ পাচ্ছি, মন বলছে কিছু একটা ঘটবে। কোনো সহযোগিতা স্যার? পোয়ারো ইঙ্গিতে লুইগি সজাগ হলেন। টেবিলের সামনে থেকে সরে গেল। স্টিফেন কার্টার এসে বসলেন। পোয়ারো বললেন, সবাই আনন্দে মেছেছে, আমরাই পারলাম না। ঠিক বলেছেন। মিস্টার বাটনকে কি আগে থেকেই চিনতেন? হ্যাঁ, বেশ কিছুদিন থেকে। মিস্টার ওয়েদারবি ওর শ্যালিকা খুবই সুন্দরী। ঠিকই বলেছেন। ঠিক সেই সময় বাজনা বন্ধ হলো, নাচ গান বন্ধ হলো। টেবিলে ফিরে এলো সবাই। বাটন রাসেলের নির্দেশে ওয়েটার এক বোতল শ্যাম্পেন দিয়ে গেল। গ্লাস উঁচু করে তিনি বললেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার স্ত্রী আইরিস 4 বছর আগে ঠিক এই দিনেই মারা যায়। আজকে এই পার্টিটার স্মৃতিতেই সবাইকে অনুরোধ করছি, শ্যাম্পেন পান করুন। সবাই তার দিকে তাকালো। তিনি পুনরায় বললেন, 6 জনের জন্য টেবিল নিয়েছি। দেখতেই পাচ্ছেন 5 জন হাজির হয়েছে। একটা চেয়ার খালি রাখা হয়েছে আইরিসের জন্য। আজ আমাদের মধ্যে হাজির আছেন মিস্টার পোয়ারো। সেই শূন্য আসন পূরণ করার জন্য তাকে আমি অনুরোধ করছি। আইরিসের স্মৃতির কথা স্মরণ করে আপনাকে শ্যাম্পেন পান করার জন্য অনুরোধ জানাচ্ছি। আইরিস? পোয়ারো উচ্চ কথা বললেন। বাটন রাসেল তার দিকে তাকিয়ে মাথা কাত করে সায় দিলেন। সবাই মিলে রাসেলের দিকে তাকিয়ে দেখলেন। সকলের মধ্যে অস্বস্তির ভাব। রাসেল তার গ্লাস উঁচু করে বললেন, এই রেস্তোরাঁয় ভোজ সভায় আপনাদের আমন্ত্রণ জানিয়ে আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী পালন করছি। ব্যাপারটা হয়তো অদ্ভুত মনে হতে পারে, কিন্তু একটা কারণ আছে। পোয়ারোর উপস্থিতিতে সেই কারণ ব্যাখ্যা করতে চাই। সবাই নীরব, কারো মুখে কোনো কথা নেই। রাসেল পুনরায় শুরু করলেন। 4 বছর আগে আজকের এই দিনটিতে নিউ ইয়র্কে একটি নৈশভোজের আয়োজন হয়েছিল। সেখানে হাজির ছিলাম আমি, আমার স্ত্রী স্টিফেন কার্টার। সেই সময় তিনি ওয়াশিংটন দূতাবাসের কর্মী ছিলেন, আর ছিলেন সেনোরা ভ্যালকেজ। তখন তার বয়স সবে 16। নাচের সুখ্যাতি সারা নিউ ইয়র্ক জুড়ে। সেনোরা বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন। পলিন, তোমার মনে আছে? মনে আছে, কাঁপা গলায় বলল পলিন। সেদিনের সেই পার্টিতে এক শোকাবহ ঘটনা ঘটে যায়। বাজনা শুরু হতেই নাচ শুরু হলো। সব আলো নিভে গেল। থাকার মধ্যে রইল হলের মাঝখানে মেঝের উপর এক টুকরো আলো। একটু থেমে পুনরায় রাসেল শুরু করলেন। হলঘরের সব আলো যখন জ্বলে উঠল, দেখা গেল আমার স্ত্রীর প্রাণহীন দেহ পড়ে রয়েছে টেবিলের উপর, উপুর অবস্থায়। তার দেহে মিলল পটাশিয়াম সায়ানাইড। হাতে ব্যাগে পাওয়া গেল বিষের একটা প্যাকেট। আত্মহত্যা করেছিলেন? পোয়ারো জানতে চাইলেন। আমি নিশ্চিত ছিলাম না, তবে পুলিশ বলেছিল আত্মহত্যা। আমাকেও মেনে নিতে হয়েছিল, কিন্তু বলতে বলতে উত্তেজনায় বাটন রাসেল টেবিলে ঘুষি মারলেন। বলেন, আমি গ্রহণযোগ্য কারণ খুঁজে পাইনি আইরিসে আত্মহত্যা। পুলিশের রায়কেও মেনে নিতে পারিনি। 4 বছর ধরে ক্রমাগত ভেবেছি আমি। তারপর আমি নিশ্চিত হই আইরিসকে খুন করা হয়েছিল। আমি নিশ্চিত যারা সেদিন টেবিলে ছিল তাদেরই একজন এই কাজটা করেছিল। কী বলছেন স্যার? শান্ত হও টনি, আমাকে শেষ করতে দাও। আমার দৃঢ় ধারণা অন্ধকারের সুযোগকে কাজে লাগানো হয়েছিল। অন্ধকারেই আইরিসের গ্লাসে সায়ানাইড মিশিয়ে দিয়েছিল, বাকিটা হাত ব্যাগে ঢুকিয়ে রেখেছিল। আমি সত্যটা আবিষ্কার করতে চাই, অপরাধী চিহ্নিত করতে চাই। কে মারতে চাইবে? আপনি পাগল হয়ে গেছেন। এখানে আর থাকবো না আমি। বেশ বিরক্তি নিয়েই বলে উঠল লোলা। পুনরায় নাচ গান শুরু হতে চলল। সবাই বেশ অস্থির। বাটন রাসেল বললেন, আপনারা যে যার জায়গায় গিয়ে বসুন, ড্রাম বাদকের সঙ্গে কথা বলে আসি। কথা শেষ করে চলে গেলেন রাসেল। কাটা বলে উঠল, লোকটা পাগল হয়ে উঠেছে। হ্যাঁ, একেবারে বদ্ধ পাগল। আমিও যাচ্ছি, টনি বলল। না, তুমি যাবে না, চিৎকার করে উঠল পলিন। আহ, কি হলো? উৎকণ্ঠিত পোয়ারো বলে উঠলেন। ঠিক সেই রাতের মতোই নাচ গান চলছে। পলিন ফিসফিস করে বলল, সব ঠিক হয়ে যাচ্ছে। যা বলছি শুনুন, নিচু কণ্ঠে বললেন পোয়ারো। আবার লোলা চিৎকার করে উঠল। ঠিক সেই সুর, রাসেলই ব্যবস্থা করেছে। আমার গা গুলিয়ে উঠছে। একটি কালো মেয়ে গান গাইতে গাইতে এগিয়ে আসতে লাগলো। গায়িকার অসাধারণ সুরেলা কণ্ঠ সবাইকে মোহিত করলো। সবাই গায়িকার দিকে তাকিয়ে রইল। পরিবেশকরাও মোহিত। এরই মধ্যে একজন পরিবেশক এগিয়ে এসে শ্যাম্পেন গ্লাসে ঢেলে দিয়ে গেল। করতালিতে ফেটে পড়লো সারাটা হল। হঠাৎ আলো চলে গেল। একটু সময় পরেই পুনরায় আলো জ্বলে উঠল। বাটন রাসেল তার টেবিলে এসে বলেন, উনি বলেন, মেয়েটি কালো হলে হবে কি? কি সুরেলা কণ্ঠ! এ কি পলিন? লোলার আর্তচিৎকারে সবাই সচকিত হলো। দেখা গেল পলিন তার টেবিলে ঝুঁকে রয়েছে। লোলা পুনরায় চিৎকার করে বলল, হায় ঈশ্বর, পলিন বেঁচে নেই। আইরিসের মতো অবস্থা হয়েছে। আপনারা যে যার জায়গায় বসুন, আমি দেখছি। পোয়ারো ব্যস্ত হয়ে বলে উঠলেন। পোয়ারো এগিয়ে গিয়ে পলিনের নাড়ি টিপে পরীক্ষা করলেন। আর চল শক্ত হয়ে উঠল। মুখে বিষাদের ঘন ছায়া।
সকলের চোখে বিহ্বলতা। পোয়ারোটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উনি মারা গেছেন। আমার উপস্থিতিতে এই দুঃখজনক ঘটনা ঘটল। উনি এবার আর পালাতে পারবে না। হায় পলিন, ঠিক আইরিসের মতো তাকে মরতে হলো। বিবর্ণ মুখে বললেন রাসেল। তারপর একটু থেমে পুনরায় বললেন, আমাকে পলিন বলেছিল সে রাতে কিছু দেখেছিল। পোয়ারো হাত বাড়িয়ে পলিনের গ্লাসটা হাতে নিয়ে শুকলেন, মাথা ঝাঁকিয়ে বললেন, একই পদ্ধতি, বিষয়টাও এক, সায়ানাইড। পলিনের হাত ব্যাগটা খুললেন পোয়ারো। কোনো বিষের প্যাকেট পাওয়া গেল না। পোয়ারোর চোখে মুখে চিন্তার ছাপ। বার্টন রাসেল বললেন, সুইসাইড হতেই পারে না। পোয়ারো, আপনারও তো তাই ধারণা না? ক্ষণিক সুযোগ পায়নি, দ্রুত আলো জ্বলে উঠেছিল। বিষের প্যাকেট অপরাধীর পকেটেই পাওয়া যাবে। পোয়ারো বলেন, কোনো মহিলার ব্যাগেও তো থাকতে পারে। লোলার দিকে তাকিয়ে বললেন, কার্টার, আপনি পাগলের মতো কথা বলছেন। আমার কোনো স্বার্থ নেই ওকে মারার পেছনে। লোলা প্রতিবাদ জানালো। কার্টার তখন বলেন, কানে এসেছে নিউ ইয়র্কে থাকার সময় থেকে বার্টনের আপনার টান। একেবারে মিথ্যে। আপনার প্রতি আমার ঘৃণা হচ্ছে। সবাই চুপ। একটা কথা বলতে চাই। পোয়ারো বলেন, মিস্টার পোয়ারো, সবাইকে সার্চ করে দেখুন। রাসেল বললেন, তার আর দরকার হবে না। কেন দরকার হবে না? আমি এরকুল পোয়ারো মনের চোখে সব দেখতে পাই, সব জেনে গেছি। মিস্টার কার্টার, আপনার বুক পকেটের প্যাকেটটা বার করুন। আমার পকেটে কিছুই নেই। বন্ধু টনি, এবার কিন্তু হাত লাগাতে হবে। কার্টার আগে ফুঁসতে লাগলেন। তার পকেটে হাত লাগানো আগেই তার পকেট থেকে একটা প্যাকেট বার করে আনলেন, ছোট প্যাকেটটা। টনি পরে হাতে তুলে দিয়ে বললেন, আপনার কথাই ঠিক, ও এক গভীর ষড়যন্ত্র। চিৎকার করে উঠলেন কার্টার। পোয়ারো প্যাকেটটা খুললেন, বললেন, ষড়যন্ত্র বলছেন কেন? এই তো স্পষ্ট লেখা রয়েছে, পটাশিয়াম সায়ানাইড। সব হুবহু মিলে যাচ্ছে। কার্টার, আমি জানতাম আইরিস তোমাকে ভালোবাসত, তোমার সঙ্গে পালিয়ে যেতেও চেয়েছিল, কিন্তু তুমি তোমার কর্মজীবনে পদোন্নতির ব্যাপারে সজাগ ছিলে, কোনো দুর্নামের ভাগিদার হতে চাওনি। আইরিস নারাজ ছিল বলেই তাকে বিষ খাইয়েছিলে। তোমার মৃত্যুদণ্ড হওয়া উচিত। আমার এখনও কিছু বলার আছে। এরকুল পোয়ারোর চোখ অন্ধকারেও জ্বলে। এখানে আমি এসেছিলাম অপরাধের কিনারা করতে। আমাকে দেখেই কার্টার সব অনুমান করতে পারেন। নিখুঁত পরিকল্পনা ছকেছিলেন, কিন্তু পোয়ারোর চোখে ধুলো দিতে পারেননি। পলিন ওয়েদারবাই কানে কানে একটু কৌশল বাতিয়ে দিই। বুদ্ধিমতী মিস পলিন আমার কথা মতোই কাজ করেন, দারুণ অভিনয় করেন। মিস পলিন ওয়েদারবি, আপনি যে মারা যাননি তা দেখিয়ে দিন। পুনর্জন্ম লাভ হলো আমার, পলিন হাসি মুখে বললেন। এসব ছেলেখেলা অর্থ বুঝতে পারলাম না। উত্তেজিত রাসেল বললেন, সব বুঝিয়ে দিচ্ছি, এসবই আমার পরিকল্পনা। হ্যাঁ, আপনার পরিকল্পনা। আলো নিভে গেলে আপনি টেবিল ছেড়ে চলে যান, তারপর ফিরেও আসেন। অন্ধকারের সুযোগে কিছু করার সুযোগ আপনার কাছে ছিল। শ্যাম্পেনের বোতল নিয়ে গ্লাসে গ্লাসে ঢালতে থাকেন। একসময় পলিনের গ্লাসে সায়ানাইড মিশিয়ে প্যাকেটটা ঢুকিয়ে দিলেন কার্টারের পকেটে। গায়িকার দিকে নজর ছিল সকলের। ওয়েটারকে কেউ লক্ষ্য করেনি। খুন করার আদর্শ পরিবেশ ছিল, পার্টির উদ্দেশ্যও তাই ছিল। কিন্তু আমি পলিনকে খুন করতে চাইবই বা কেন? অর্থের জন্য। আপনার স্ত্রী পলিনের নিয়োগ করে গেছেন, সে কথা আপনি আগেই বলেছেন। পলিনের বয়স এখন 20, 21 বছরের সাবালিকা হবেন। তার বিয়ে হলে তার সম্পত্তি হিসেবে আপনাকে দিতে হবে, কিন্তু সব অর্থ তো রেসের মাঠে উড়িয়েছেন। সে কারণেই আপনার এই মতলব। আমার অনুমান নিজের স্ত্রীকেও আপনি এইভাবেই হত্যা করেছেন। ঘটনাটা বললাম, পলিন স্থির করবেন আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন কি না। আমি কেলেঙ্কারি ছড়াতে চাই না। আমি চাই ও দেশ ছেড়ে চলে যাক। বার্টন রাসেল, যত তাড়াতাড়ি পারেন দেশ ছেড়ে চলে যাবেন। বিকৃত মুখে নিঃশব্দে উঠে দাঁড়ালেন বার্টন রাসেল। দাঁতে দাঁত চেপে কেবল বললেন, শয়তান গোয়েন্দা। তারপর হন হনিয়ে বেরিয়ে গেলেন। পলিন বলে উঠল, আপনি আমাকে বাঁচিয়েছেন মিস্টার পোয়ারো। শ্যাম্পেন ঢেলে ফেলে আপনিও দক্ষ অভিনেতার মতো অভিনয় করেছেন। আমার কানে কানে তাই তো বলেছিলেন আপনি। টেলিফোন তো আপনিই করেছিলেন, পোয়ারো জানতে চাইলেন। হ্যাঁ। আমাকেই করলেন কেন? খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বার্টন বলেছিল পার্টিতে আইরিসের স্মৃতিচারণা করবে। আমার সন্দেহ হয়েছিল কিছু একটা ঘটবে। সেটাই কারণ? বার্টনের হাবভাব বদলে গিয়েছিল। আমার অনুভূতি হয়েছে কিছু একটা ঘটতে চলেছে। তবে আমাকে মারবার মতলব করছে তা বুঝতে পারিনি। সব বুঝলাম, তবু আমাকে কেন? লোকের মুখে কত কথা শুনেছি আপনার বিষয়, তাই ভাবলাম আপনাকে আনতে পারলে হয়তো অপরাধ কিছু ঘটবে না। তাই ফোনে বিপদের কথা জানিয়েছিলাম। আপনার ভাবনার তারিফ করতে হয়। আপনার কণ্ঠ আমাকে আকর্ষণ করেছিল। বক্তব্যে বৈচিত্র্য না থাকলে কি হবে? কণ্ঠস্বরে ভীতির ভাব ছিল। আমি বুঝতে পারলাম না কেন ফোনের কথা আপনি এখানে অস্বীকার করেছিলেন। বাধ্য হয়ে জানাতে চাইনি আমি ফোন করেছি। পোয়ারো হেসে বলেন, আমি বুঝতে পেরেছিলাম আপনিই করেছেন। তবে এখানে এসে টেবিলে ইয়েলো আইরিশ কথাটা মিলে যেতে বুঝতে পারলাম এই কথা কেউ মিস্টার রাসেলও আপনিই জানেন। আমি ওগুলো টেবিলে রাখার কথা বলেছিলাম। উনি বললেন টেবিল 6 জনের জন্য নেওয়া, কিন্তু আসবে 5 জন। তখনই আমার সন্দেহ জেগেছিল। কী সন্দেহ করেছিলেন? মিস্টার কার্টারের কথা জানতাম, তার কথা ভেবেই ভয় পেয়েছিলাম। ধন্যবাদ মিস্টার পোয়ারো। মিস্টার কার্টার উঠে দাঁড়ালেন। আমি কৃতজ্ঞ আপনার কাছে। আজ রাতের ঘটনার কথা ভুলব না কোনো দিন। বিদায়। কার্টার চলে যেতেই পলিন শান্ত কণ্ঠে বলল, আমার বিশ্বাস আইরিস আত্মহত্যা করেনি, বার্টনকে খুন করেছে। তাই বার্টনকে ঘৃণা করি। ওসব পুরনো কথা ছাড়ুন, বর্তমান নিয়ে ভাবুন। রাত বাড়ল ক্রমশ। পুনরায় বাজনা বাজতে শুরু করলো। এসো টনি, তোমার সঙ্গে নাচবো। সারাদিন খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে।
প্রিয় পলিন। ওরা দুজনে হাত ধরাধরি করে গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে গেলেন। পোয়ারো ও লোলা টেবিলে বসে রইলেন।